আজ থেকে শুরু হচ্ছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। এই হিয়ারিং প্রক্রিয়াতে কোন কোন ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে। দেখুন, মূলত ফার্স্ট ফেজে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকছে, যাদের 2002-এর ভোটার লিস্টের সাথে যে কেউ কোনো লিঙ্ক দেখাতে পারেনি সেই সমস্ত ভোটারদের ফার্স্ট ফেজে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। এবং আরও ডেকেছে যাদের নামের বানান ভুল রয়েছে, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যাদের নামের বানান ছিল একটা, 2025 ভোটার লিস্টের নামের বানান ছিল অন্য একটা, কিন্তু দুটোর মধ্যে যে সেম ব্যক্তি সেটা বিএলও যাওয়ার পরেও তারা কোনোভাবে লিঙ্ক দেখাতে পারেনি, তাদের হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদেরকেও হিয়ারিংয়ে ডাকে, অথবা যদি আপনি এরকম ক্যাটাগরিতে পড়ে থাকেন যে আপনি প্রোজেনি ম্যাপিং যাদের দিয়ে করিয়েছেন, আপনার বাবা, কাকা, বাবা, মা বা ঠাকুমা, ঠাকুরদা, তাদের নামের সাথে যদি এখনকার নামের কোনো রকমের গোলমিল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোন ডকুমেন্টস দেখাবেন এবং হিয়ারিংয়ে আপনি কি করবেন এবং কি আপনাদের করা একদমই উচিত নয়। চলুন এক এক করে জেনে নিই। দেখুন, এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া শুরু হচ্ছে 27শে ডিসেম্বর থেকে এবং এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এই পর্বে রাজ্য জুড়ে 1 কোটিরও বেশি ভোটারকে শুনানির আওতায় আনা হচ্ছে। টোটাল 1,87,00,000 ভোটারদের আনার কথা, কিন্তু বিএলওরা যাদের বাড়িতে গিয়ে নামের লিঙ্ক খুঁজে পাচ্ছে, অর্থাৎ 2002-এ ভোটার লিস্টে যার নাম ছিল, 2025-এ যার নাম রয়েছে, দুটো যদি সেম দেখাতে পারছে, তাহলে সেই সমস্ত ভোটারদের আর হিয়ারিংয়ে ডাকছে না কমিশন। কিন্তু যারা কোনো প্রকারের লিঙ্ক দেখাতে পারছে না, তাদের হিয়ারিংয়ে ডাকছে। তো প্রায় 1 কোটি ভোটারকে ডাকা হবে হিয়ারিংয়ের জন্য। শুনানি প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণের কাজও শেষ করে ফেলেছে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবে হচ্ছে মাইক্রো অবজারভারদের ডিউটি কী হবে? নর্মালি ইআরওরা যেই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে রিভেরিফাই করতে হবে মাইক্রো অবজারভারদের। মূলত কেন্দ্রীয় সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছে, যেমন ব্যাংকের, রেলের, কোল ইন্ডিয়ার, তো এই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার করা হয়েছে। তারা কি করবে? যেই সমস্ত ডকুমেন্টস ভোটাররা প্রোভাইড করবে এবং যে সমস্ত ডকুমেন্টস ইআরওরা দেখবে, সেটা অ্যাকসেপ্ট হলেও সেটা অ্যাকসেপ্ট না হলেও, দুটো ডকুমেন্টসকেই মাইক্রো অবজারভার পুনরায় দেখবেন এবং দেখার পরে তারা নিজের মতামত লিখবেন যে এই ডকুমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করা যায় কি যায় না। ঠিক আছে? তো তাদের দায়িত্ব শুনানি চলাকালীন কমিশনের নির্দেশিকা ঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটাকে নজরে রাখ। কোনো ইআরও বা এই ইআরওর কাজে যদি অনিয়ম ধরা পড়ে, তাহলে প্রথমে সতর্ক করা হবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে সরাসরি নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাবেন মাইক্রো অবজারভাররা। ঠিক আছে? যদি কোনো রকম মনে হয় যে এই ভোটার যার কোনো রকমের সমস্যা রয়েছে ডকুমেন্টসে, তবুও তাদেরকে ইআরও অথবা এই ইআরওরা ছেড়ে দিয়েছেন, তো এই সমস্ত রিপোর্ট মাইক্রো অবজারভাররা সরাসরি পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনকে। তো নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে 11টি করে শুনানির টেবিল বসানো হবে, অর্থাৎ মিনিমাম 11টি করে থাকবে। প্রতিটি টেবিলে থাকবেন একজন ইআরও বা এই ইআরও এবং একজন মাইক্রো অবজারভার। ফলে রাজ্য জুড়ে মোট 3,234টি টেবিলে শুনানি চলবে। প্রয়োজনে টেবিলের সংখ্যা আরও বাড়ানো হতে পারে এবং প্রয়োজনে এখনও পর্যন্ত প্রায় 4,000-এরও বেশি মাইক্রো অবজারভারদের মোতায়েন করা হয়েছে। দেখুন, বুধবার জারি করা নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভোটারকে ইআরওরা নোটিশ পাঠিয়েছেন তাদের যোগ্যতা প্রমাণে নির্দিষ্ট নথি জমা দিতে হবে। অর্থাৎ ধরুন, কারোর যদি 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে এবং যদি সে প্রোজেনি ম্যাপিং করিয়ে থাকে, অথবা কারো 2002-এর ভোটার লিস্টের নাম নেই এবং তার 2025-এর ভোটার লিস্টেও নাম নেই এবং নাম আছে, কিন্তু 2002-এর ভোটার লিস্টে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা কারোর নাম নেই, তাহলে সেই সমস্ত ভোটারদের যদি জন্ম 1987 সালের আগে হয়, তাহলে 11টি ডকুমেন্টসের মধ্যে নিজের যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। যদি তার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, তাহলে পরে নিজের বাবার অথবা নিজের মায়ের যে কোনো একজনের, বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং নিজের একটি ডকুমেন্টস দেখাতে হবে। এবং তার জন্ম যদি 2004 সালের পরে হয়, তাহলে নিজের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে, বাবার দেখাতে হবে এবং মায়ের দেখাতে হবে। 3 জনের 3টি ডকুমেন্টস দেখাতে হবে। তিনি যদি দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো এই প্রক্রিয়া থেকে তিনি পুরোপুরি উতরে যাবেন। কিন্তু যদি তিনি দেখাতে না পারেন, সেক্ষেত্রে ফাইনাল ভোটার তালিকাতে তার নাম কিন্তু কোনোভাবেই থাকবে না, অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা যেটা হবে সেখান থেকে তার নাম থাকবে না। এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে।
এছাড়া যেই সমস্ত নথি ভোটাররা দেবেন, সেই নথি আপলোড হওয়ার পরে 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলার নিবন্ধন আধিকারিক এর মাধ্যমে নথি যাচাই করা হবে। যেই সমস্ত নথি ভোটাররা দেবেন, অর্থাৎ কেউ ধরুন মাধ্যমিকের মার্কশিট দিয়েছেন, তো মাধ্যমিকের মার্কশিটটি আদৌ ঠিক নাকি আদৌ ভুল, কেউ কোনো ফেক কিছু দিয়েছেন, তো সেটাকে যাচাই করা হবে মাধ্যমিকের ওয়েবসাইট থেকে, অর্থাৎ সেই বোর্ড থেকে ভেরিফাই করা হবে। কেউ যদি ধরুন পাসপোর্ট দিয়েছে, পাসপোর্ট তো জালিয়াতি প্রচুর হচ্ছে, তো কেউ যদি পাসপোর্ট দিয়ে থাকে তাহলে সেই পাসপোর্টটি আদৌ সঠিক পাসপোর্ট নাকি সেই পাসপোর্টটি ভুল জালিয়াতি করা, সেটা অভিবাসন দফতর থেকে সেটাকে যাচাই করা হবে। অর্থাৎ যে যেই ডকুমেন্টসই দেবে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে পুরো কিছু যাচাই করা হবে। তো এবার প্রশ্ন আসছে না ওবিসি সার্টিফিকেট নিয়ে, কারণটা কি? কারণটা হচ্ছে 2010 সালের পরে যেই সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকে কিন্তু ইতিমধ্যে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ কেউ যদি 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকে, তাহলে সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে সে কিন্তু আপাতত করতে পারছে না হিয়ারিং প্রক্রিয়া, কারণ হাইকোর্ট একটা জনস্বার্থ মামলা হয়েছে এবং এই জনস্বার্থ মামলাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে তারা কি করবে 2010 সালের পরে ইস্যু হওয়া যেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, এই মর্মে কিন্তু একটা ক্লারিফিকেশন চেয়েছে। যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে যদি আপনাদের কাছে 2010-এর পরে ইস্যু হওয়া, যদি আপনাদের কাছে ওবিসি সার্টিফিকেট ইস্যু না, 2010-এর পরে যেই সমস্ত কাস্টগুলোকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তাদের কথা বলছি, যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট দিলেও হয়ে যাবে। কিন্তু যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট দিলে আপনি কোনোভাবেই আপনি এই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়া থেকে বাদ যেতে পারবেন না, আপনাকে অন্য ডকুমেন্টস দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে সেই যদি নথি যদি সেই নির্দিষ্ট জেলার হয় তাহলে সঙ্গে সঙ্গে যাচাই হয়ে যাবে, যদি অন্য জেলার হয় তাহলে সেই জেলার সংশ্লিষ্ট যিনি আধিকারিক থাকবেন তার কাছে পাঠানো হবে এবং সেখান থেকেও 5 দিনের মধ্যে পুরো ভেরিফিকেশন করতে হবে। এবং সেটা যদি অন্য রাজ্যের হয় তাহলে সেটা ডাইরেক্ট চলে যাবে সিইওর কাছে, তো সেখান থেকে এই পুরো ব্যাপারটিকে ভেরিফাই করা হবে। কেউ ধরুন মাধ্যমিকের সার্টিফিকেট দিল দিল্লি, তো সেক্ষেত্রে দিল্লির যিনি সিইও থাকবেন তো তার কাছে দেওয়া হবে, তো তিনি ভেরিফাই করে পশ্চিমবঙ্গে পাঠাবেন। অর্থাৎ টোটাল প্রক্রিয়াটি এরকমভাবে চলবে এবং টোটাল এই সমস্ত কাজ করতে হবে মাত্র 5 দিনের মধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম ধাপে প্রায় 10 লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। এগুলো হচ্ছে যারা নামের গরমিল রয়েছে তাদের এবং যারা আনম্যাপড রয়েছে, অর্থাৎ যাদের 2010 সালের ভোটার লিস্টের সাথে কোনো রকমের লিঙ্ক নেই। মোট 1,67,00,000 ভোটারের নাম যাচাইয়ের আওতায় রয়েছে। এর মধ্যে 1,36,00,000 ভোটারের তথ্যে কিছু অসঙ্গতি রয়েছে এবং 31 লক্ষ ভোটারের নামের সঙ্গে কোনো ম্যাপিংই হয়নি। প্রথমেই 31 লক্ষ ভোটারদের শুনানি হবে, তারপরে যেই সমস্ত তথ্যের গরমিল রয়েছে, যেমন নামের গরমিল, কারোর ধরুন সেক্সে গরমিল, কেউ মেল ছিল হয়ে গেছে ফিমেল, কারোর ধরুন বাবা মায়ের সাথে ছেলের বয়সের পার্থক্য মাত্র 4 বছর, বা ধরুন কারোর ধরুন ঠাকুমা দাদুর সাথে নাতি নাতনির বয়সের সম্পর্ক 50-এর বেশি, কারোর ধরুন বয়স 70 বা 45 বছর হওয়া সত্ত্বেও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, যদিও তার নাম থাকার কথা। যার জন্ম 1983 সালের পরে আগে হয়েছে তাদের প্রত্যেকের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা, কিন্তু যাদের নেই তাদেরও কিন্তু এই পুরো আওতাতে ডাকা হবে, অর্থাৎ তাদেরও হিয়ারিং করা হবে। ঠিক আছে, শুনানিতে ডাকা ভোটারদের কাছ থেকে একাধিক নথি চাওয়া হতে পারে। তো এক্স্যাক্টলি 11টি নথি কী কী এবার ভালো করে শুনেন। সরকারি কর্মী অথবা পেনশনভোগীদের পরিচয়পত্র অর্থাৎ পিপিও যদি আপনি দেখাতে পারেন হয়ে গেল, আর কিচ্ছু দেখাতে হবে না। 1987 সালের আগে ইস্যু করা পোস্ট অফিস অথবা ব্যাংকের নথি, যদি আপনাদের পুরনো কোনো ব্যাংকের বই থাকে অথবা ধরুন কোনো এফডি সার্টিফিকেট থাকে সেটা দিয়েও হয়ে যাবে। জন্ম শংসাপত্র যদি আপনাদের ডিজিটাল থাকে, হাতে লেখা জন্ম শংসাপত্র হবে না, যদি ডিজিটাল জন্ম শংসাপত্র থাকে সেটা দিয়েও হয়ে যাবে। পাসপোর্ট, মাধ্যমিক অথবা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, রাজ্য সরকারের আবাসিক শংসাপত্র, বনাধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট, 2010 সালের আগে ইস্যু হওয়া যে সমস্ত কাস্ট ছিল ওবিসিতে সেই সমস্ত কিছু ভ্যালিড, এবং যারা এসসি এসটি এবং এসসি রয়েছে তাদেরটা তো
রয়েছে। পারিবারিক নথি অথবা সরকারি জমি বা বাড়ি বরাদ্দ সংক্রান্ত কাগজপত্র। তবে কমিশন স্পষ্ট করেছে যে শুধু আধার কার্ড দেখিয়ে শুনানিতে কোনোভাবে ছাড় পাওয়া যাবে না। কারণ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন আগেও বলেছে যে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র। আধার কার্ড দিয়ে কেউ ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারবে না। ঠিক আছে, তো এদিকে বুথ লেভেল অফিসাররা ইতিমধ্যে ভোটারদের তালিকায় বানান এবং টাইপোগ্রাফিক্যাল যে সমস্ত ভুল রয়েছে সেগুলো সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। প্রয়োজনীয় নথি নিয়ে ভোটারদের ডেকে এনে ঘোষণাপত্রের মাধ্যমে বিএলও অ্যাপে সংশোধন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তো সেই সমস্ত কেসে যদি বিএলওরা দেখে নেন যে তিনি যে তথ্য দিচ্ছেন সেটার সাথে ঠিকঠাক রয়েছে, অর্থাৎ তিনি স্যাটিসফাইড যে ওই ব্যক্তি যার নাম 2002-এ ছিল অন্য, 2025-এ অন্য, তো দুজন সেম ব্যক্তি, তিনি যদি স্যাটিসফাইড হয়ে যান, তিনি যদি একটা সেলফ ডিক্লারেশনও আপলোড করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের আর কোনো সমস্যা হবে না, সত্য সেই সমস্ত ভোটারদের। কিন্তু যাদের ক্ষেত্রে করবে না তাদের ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং রাজ্যে মোট 1,36,00,000 ভোটারদের হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।